আচ্ছা, একজন দক্ষ স্কুল শিক্ষক হতে গেলে কি কি যোগ্যতা লাগে? দেখ, একজন ভালো স্কুল টিচার হওয়ার আগে তোকে জানতে হবে যে তুই কি ধরনের টিচার হতে চাস। মানে টিচারের আবার ভাগ আছে নাকি? আছে তো। একটু বুঝিয়ে বল না রে। দেখ তো, আমাকে টিচার লাগছে। মানে এই গরমে তুই শাড়ি পরে কি করছিস? আরে, কলেজে যেমন খুশি সাজো প্রতিযোগিতা, এবার কি সাজবো সেটাই ভাবতে ভাবতে মনে পড়লো ছোটবেলা থেকে আমার টিচার হওয়ার কত শখ, জানিস তুই? হ্যাঁ তো, তাই একটু দেখছিলাম আর কি, শাড়ি পরে আদৌ টিচার লাগে কিনা। মানেটা কি এর? শাড়ি পরলেই টিচার হয়ে যাওয়া যায়? না, সে তো হওয়া যায় না। আচ্ছা, একজন দক্ষ স্কুল শিক্ষক হতে গেলে কি কি যোগ্যতা লাগে? দেখ, একজন ভালো স্কুল টিচার হওয়ার আগে তোকে জানতে হবে যে তুই কি ধরনের টিচার হতে চাস। মানে টিচারের আবার ভাগ আছে নাকি? আছে তো। একটু বুঝিয়ে বল না রে। শোন তাহলে, আমাদের পশ্চিমবঙ্গে টিচারদের মোট 3 রকম ভাবে ভাগ করা হয়ে থাকে। নাম্বার 1 প্রি প্রাইমারি, নাম্বার 2 আপার প্রাইমারি এবং নাম্বার 3 সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি। আচ্ছা, এই 3টে ভাগের কারণ কি? দেখ, এটা শুধুমাত্র আমাদের রাজ্য নয়, পুরো ভারতের শিক্ষা ব্যবস্থায় এইভাবে বিভক্ত। এই 3টে ক্যাটাগরিতে শিক্ষক নিয়োগ করা হয়। এই 3টে ভাগে কি রকম শিক্ষক নিয়োগ হয় বলছি। প্রি প্রাইমারি হলো ক্লাস 1 থেকে 4, আপার প্রাইমারি হলো ক্লাস 5 থেকে ক্লাস 8, আর সেকেন্ডারি হলো ক্লাস 9 এবং 10, আর হায়ার সেকেন্ডারি হলো ক্লাস 11 এবং 12। এবার এই 3টে ভাগে ভিত্তি করে টিচার নিয়োগ করা হয়। এই 3টে ভাগের শিক্ষক কি একই যোগ্যতায় নিয়োগ হয়? না, দেখ, 3টে ভাগ যেরকম আলাদা, ঠিক সেরকমই নিয়োগের যোগ্যতাও আলাদা, আর সাথে আলাদা আলাদা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। একটু ডিটেলস বল না রে। নাম্বার 1 প্রি প্রাইমারি। প্রি প্রাইমারিতে টিচারদের যোগ্যতা হলো ক্যান্ডিডেটকে অন্ততপক্ষে হায়ার সেকেন্ডারিতে 50% মার্কস রাখতেই হবে, না হলে গ্র্যাজুয়েট হতে হবে। সাথে টেট অর্থাৎ টিচার এলিজিবিলিটি টেস্ট কোয়ালিফাই করতে হবে। নাম্বার 2 আপার প্রাইমারি। আপার প্রাইমারির জন্য ক্যান্ডিডেটকে গ্র্যাজুয়েশনে 50% মার্কস রাখতেই হবে, সাথে টেট কোয়ালিফাই করতে হবে। নাম্বার 3 সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি। এর জন্য ক্যান্ডিডেটকে গ্র্যাজুয়েশন এবং সাথে মাস্টার ডিগ্রি রাখতেই হবে, শুধু তাই নয় 50% মার্কস নিয়ে পাশও করতে হবে। এর সাথে তাকে বিএড অর্থাৎ ব্যাচেলর অফ এডুকেশন নামে কোর্সটি করতে হবে, এবং সাথে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যে এক্সাম, তাতে কোয়ালিফাই করতে হবে। আচ্ছা, তুই যে কতগুলো পরীক্ষার কথা বললি সেগুলোর ব্যাপারে একটু বল না। আচ্ছা, মানে তুই এই টেট বিএড এগুলোর ব্যাপারে জিজ্ঞেস করছিস, তাই তো? হ্যাঁ, মানে এগুলো কি ধরনের পরীক্ষা? দেখ, এগুলো হলো পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে শিক্ষক নিয়োগের পরীক্ষা। এই বিএড না পড়লে তুই কোনোভাবেই একজন সরকারি স্কুলের শিক্ষক হতে পারবি না। প্রসেসটা সম্পর্কে আরো বল না। তাহলে প্রথম থেকেই বরং বলা শুরু করি। প্রথম হলো টেট অর্থাৎ টিচার এলিজিবিলিটি টেস্ট। এটা আগে বলি, এই পরীক্ষাটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফে অর্গানাইজড হয়ে থাকে। অন্যান্য যে কোনো গভর্নমেন্ট পরীক্ষার মতোই এই পরীক্ষারও নির্দিষ্ট ডেটে অনলাইন ফর্ম বের হয়, যা প্রত্যেক পরীক্ষার্থীকে ফিল আপ করে জমা করতে হয়। ফর্মের সাথে অ্যাপ্লিকেশন ফিস জমা করতে হয়। বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন রকমের ফিস জমা করতে হয়। এরপর পরীক্ষার প্রথম পর্যায়ে পরীক্ষার্থীকে 150 নম্বরের লিখিত পরীক্ষা দিতে হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে তখন সেই নাম্বার তার একাডেমিক কোয়ালিফিকেশন, টিচিং এর অভিজ্ঞতা এবং পার্সোনালিটি পরীক্ষার সঙ্গে যোগ করা হয়ে থাকে। এই পরীক্ষারও 2টো ভাগ আছে। প্রথম ভাগ হলো যে সমস্ত পরীক্ষার্থী ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত পড়াতে ইচ্ছুক, এবং দ্বিতীয় ভাগ হলো যারা ক্লাস 6 থেকে ক্লাস 8 পর্যন্ত পড়াতে ইচ্ছুক। আচ্ছা, তাহলে অন্যান্য গভর্নমেন্ট পরীক্ষার মতোই এই পরীক্ষারও কি সিলেবাস আছে? সিলেবাস তো আছে। আচ্ছা, সিলেবাস আমি বলে দিচ্ছি। দেখ, এই পরীক্ষাটা মোট 6টা সাবজেক্টের উপর ভিত্তি করে হয়ে থাকে। নাম্বার 1 শিশু বিকাশ ও শিশু শিক্ষাবিদ্যা। এর 3টে চ্যাপ্টার মোটামুটি। 1 নম্বর সামাজিক পৃথিবী এবং শিশু,
2 ধারণাগত শিশু শিক্ষা এবং উন্নত পঠন পাঠন, এবং নাম্বার 3 হলো জটিল ধারণাগত শিক্ষা এবং ভিত্তিমূলক প্রচেষ্টা। নেক্সট আসছি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। সেখানেও 3টে চ্যাপ্টার মতো। নাম্বার 1 বর্ণমালার জ্ঞান, নাম্বার 2 বিভিন্ন অক্ষর থেকে শব্দ গঠন, এবং নাম্বার 3 হলো সমার্থক শব্দ ও বিপরীতার্থক শব্দ। নেক্সট সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এখানেও অ্যাজ ইউজুয়াল 3টে পার্ট। নাম্বার 1 শিক্ষণমূলক ও গ্রহণমূলক শব্দ, নাম্বার 2 ভাষামূলক শিক্ষা আপার প্রাইমারি লেভেল, নাম্বার 3 ভাষামূলক শিক্ষা এলিমেন্টারি লেভেল, নাম্বার 4 ম্যাথামেটিক্স। এরও 3টে চ্যাপ্টার। এক হলো অনুপাত ও সমানুপাত, সেকেন্ড হলো সংখ্যামূলক জ্ঞান, এবং থার্ড হলো আকার ও আয়তনের মধ্যে সম্পর্ক। নাম্বার 5 আসছে সায়েন্স। এখানে রয়েছে 1 তোর মানবিক পরিবেশ, 2 সহযোগিতা, সহবদ্ধতা এবং যোগাযোগমূলক জ্ঞান, আর 3 হচ্ছে পদ্ধতিমূলক শিক্ষা ও তার ব্যবহার। নেক্সট আসি নাম্বার 6 এনভায়রনমেন্টাল স্টাডিজ। এরও অ্যাজ ইউজুয়াল তোর প্রত্যেকটার মতোই 3টে ভাগ। এক হলো বাহ্যিক বৈশিষ্ট্য পশ্চিমবঙ্গ এবং সমস্ত ভারতবর্ষের, নাম্বার 2 প্রগতিমূলক পরিবেশগত শিক্ষা, এবং নাম্বার 3 হলো পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারতের স্বাধীনতার ইতিহাস। এছাড়া আরো কিছু কিছু বিষয় একটু জ্ঞান থাকতে হবে। আচ্ছা, সবই তো বুঝলাম, কিন্তু টেটে অ্যাপ্লাই কিভাবে করব? সেটাও বলে দিচ্ছি, কোনো চিন্তা নেই। ফার্স্ট তোকে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এক্সামের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ www.wbbpe.org এখানে যেতে হবে। তারপর নিজের নাম, ঠিকানা, ফোন নাম্বার, শিক্ষাগত যোগ্যতা এই সমস্ত ডিটেইল দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। তারপর যে সমস্ত দরকারি ডকুমেন্টস যেমন নিজের মার্কশিট, পাসপোর্ট সাইজ ফটো ইত্যাদি সমস্ত অ্যাটাচ করতে হবে। আর ফাইনালি যত টাকা ফিজের জন্য বলা থাকবে ঠিক তত টাকাই জমা করতে হবে। মনে রাখতে হবে কিন্তু বিনা অ্যাপ্লিকেশন ফিজে অ্যাপ্লিকেশন জমা করা যাবে না। এবার সমস্ত ফর্মালিটি হওয়ার পর অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে তার প্রিন্ট আউট বের করে নিতে হবে। আচ্ছা, অন্যান্য গভর্নমেন্ট পরীক্ষার মতোই কি এই পরীক্ষার অ্যাডমিট কার্ড, পাস মার্কস এগুলো রয়েছে? একদম সবকিছু রয়েছে। এই পরীক্ষাতেও অ্যাডমিট কার্ড ছাড়া বসতে দেওয়া হয় না, আর ঠিক সেই কারণেই অ্যাপ্লিকেশন ফিস জমা দেওয়াটা বাধ্যতামূলক। কেননা অ্যাপ্লিকেশন ফিস জমা না করলে অ্যাডমিট কার্ড পাওয়া যাবে না। এবার অ্যাডমিট কার্ড পাওয়ারও আলাদা প্রসেস রয়েছে। তাই? প্রসেসটা বল। অ্যাডমিট কার্ড পেতে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এক্সামের অফিসিয়াল ওয়েবসাইটে আবারও যেতে হবে। এবার নিজের নাম, নিজের ডিস্ট্রিক্টের নাম, ঠিকানা, ডেট অফ বার্থ এগুলো জমা করতে হবে, আর সাথে নিজের অ্যাপ্লিকেশন আইডিটাও সাবমিট করতে হবে। তারপর অ্যাডমিট কার্ড স্ক্রিনে দেখাতে শুরু করবে। এবার অ্যাডমিট কার্ডটা খুব ভালো করে মিলিয়ে নিতে হবে যে নাম, বয়স, জায়গার নাম এগুলো সব ঠিকঠাক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে প্রিন্ট করিয়ে নিলেই হাতে পেয়ে যাবি। আর যদি কোনো কারণে কোনো কিছুতে ভুল থাকে তাহলে ওয়েবসাইটে অ্যাডমিট কার্ড এডিট অপশনে গিয়ে ভালোভাবে নিজের ডিটেলস আবার জমা করতে হবে। এবার এটা জমা করার কিছুদিনের মধ্যে নতুন অ্যাডমিট কার্ড আবারও পাওয়া যাবে। তারপর সেম প্রসেসে ডাউনলোড করে নিতে হবে। আর পাস মার্কস? দেখ, পাস মার্কস তো আছেই, আর পাসিং মার্কস 3টে কাস্টের ওপর ডিপেন্ড করে। যেমন জেনারেল কাস্টের ছেলে মেয়েদের জন্য 60% মার্কস রাখতেই হবে। এবার এখানে এসসি, এসটি, ওবিসি বা পিএইচ এই ক্যাটাগরির ছেলে মেয়েদেরকে 55% মার্কস রাখতে হয়। আর এসটি, এসসি, ওবিসি, পিএইচ এরা যদি অন্য রাজ্যের হয় তাহলে তাদের ক্ষেত্রে 58% মার্কস রাখতে হবে। টেট কোয়ালিফাই ক্যান্ডিডেটের মাইনে কত? টেট কোয়ালিফাইং ক্যান্ডিডেটদের মাইনে শুরুই হচ্ছে তোর 28,900 থেকে। এবার এর সাথেও হাউস অ্যালাউন্স, ফুড অ্যালাউন্স এইসব মিলিয়ে মাইনে আরো বাড়তে পারে। টেটের ব্যাপারে শুনে তো আমার কেমন ভয় ভয় লাগছে। আরে দূর, এতে ভয় লাগার কি আছে? দেখ, টেট পরীক্ষার প্রশ্ন খুব একটা কঠিন হয় না। একটু ভালো করে তৈরি হলেই টেট কোয়ালিফাই করা যেতে পারে। তাছাড়া এরপর এসএসসি আর বিএড পরীক্ষা তো আছেই। আবার পরীক্ষা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে থাক, আজকে এটুকুই থাক। বাকি পরীক্ষাগুলো নিয়ে না হয় পরে কখনো কথা বলবো, কেমন? হ্যাঁ, এটাই ঠিক হবে। কি বন্ধুরা, পারো তো পরীক্ষার নাম শুনে ভীষণ ভয় পেয়ে গেছে। তোমরাও ভয়টা পেলে নাকি?
এই জানো তো, ছোটবেলায় না আমি একবার ইংলিশ পরীক্ষা দিতে গিয়ে ভীষণ রকম ভয় পেয়েছিলাম। আচ্ছা, তোমরাও সবাই কমেন্ট করে জানাও তো আমাদেরকে যে তোমরা ছোটবেলায় পরীক্ষা নিয়ে কিভাবে ভয় পেয়েছিলে, তোমাদের কিরকম ভয় ছিল, আর সেই ভয়টা কোন সাবজেক্টের ওপর ছিল। তাহলে আজকের পর্বটা এখানেই শেষ করছি। আর বিএড, এসএসসি এগুলোর ব্যাপারে জানতে হলে চোখ রাখতে হবে পরের পর্বটিতে। আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর পরবর্তী পর্ব যাতে মিস না করে ফেলো তাই এক্ষুনি আমাদের সমৃদ্ধ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। তাহলে দেখা হচ্ছে খুব শিগগির। টাটা। সমৃদ্ধ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখ এখনই। সমৃদ্ধ বাংলা সোল চ্যারিটেবল ট্রাস্ট দ্বারা পরিচালিত সোল ইউথ এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম ছেলে ও মেয়েদের কেরিয়ার গাইডেন্সের সাথে আরও অনেক সেবামূলক কাজ করে। তুই সোলের সাথে যুক্ত থাকলে অনেক কিছু শিখতে পারবি। ভালো লাগলো? ভারতে অপ্রচলিত চাকরির ধরন সম্পর্কে এই ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আমি আশা করি আপনার এই ভিডিওটা তথ্যপূর্ণ এবং অন্তর্দৃষ্টিপূর্ণ মনে হয়েছে। আমরা সবাই জানি সঠিক কর্মজীবনের পথ খুঁজে পাওয়া একটি কঠিন কাজ হতে পারে, তবে এটি আমাদের ব্যক্তিগত বৃদ্ধি এবং পরিপূর্ণতার জন্য অপরিহার্য। আপনি যদি এমন কাউকে চেনেন যিনি তাদের পথ খুঁজে পেতে সংগ্রাম করছেন বা বিকল্প চাকরি সম্পর্কে জানতে আগ্রহী, অনুগ্রহ করে তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন। কে বলতে পারে হয়তো এই ভিডিওটাই তাদের কর্মজীবনকে পরিপূর্ণ ও ফলপ্রসূ করে তুলল। তাই আমি আপনাকে এই ভিডিওটি শেয়ার করতে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য কিছুক্ষণ সময় নিতে উৎসাহিত করছি। একসাথে আমরা একে অপরকে আমাদের পথ খুঁজে পেতে এবং বিশ্বের উপর ইতিবাচক প্রভাব ফেলতে সাহায্য তো করতেই পারি। আপনার সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এবং আমরা ভবিষ্যতে আপনার সাথে আরো মূল্যবান সব ভিডিও শেয়ার করার জন্য উন্মুখ।